करते
নমস্কার, আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম ছোট শিশু যোগেন্দ্রনাথ সরকার। ছোট শিশু মোরা তোমার করুণ হৃদয় বাগিয়া লাগো, জগতের কাজ জগতের মান আপনা ভুলিয়া রাখো। ছোট তারা হাসে আকাশের গায়ে, ছোট ফুল ফুটে গেছে ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু কেন শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে শোকে অপরের লাগে, যেনই জীবন ধরে অশ্রু মুছায় বেদনা বুঝায় জীবন সফল করে। নমস্কার। মহারাজ এবং মাতাজি চরণে আমার প্রণাম, সকলকে আমার প্রণাম জানাই। মহারাজ
কয়েক বছর পর, এটা ঠিক যেন মানে এটা মনে হয় তৃতীয় বা চতুর্থবার হবে, তো তাতে ঠিক মনে হচ্ছে এটা ওই গ্র্যাজুয়েশনের সময় যে 4th ইয়ারের পরীক্ষা, তো প্রত্যেক বছর মহারাজ বলতে বলাটা আমার কেন জানি না এটা মনে হচ্ছে আমরা যেটা বলছি সারা বছর সেইটা কতটা প্র্যাকটিস করলাম, মানে আমার কোনো উন্নতি হলো কিনা, এইটা হচ্ছে তার একটা পরীক্ষার দিন। আর এইখানে হওয়ার দরুন এটা একটা ঠিক সেমিস্টার সিস্টেম যেন হয়ে গেছে, মানে 1 জানুয়ারির উৎসবটাও এখানেই অনুষ্ঠিত হয়েছে, তারপরে আবার এখানেই অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমীর এই অনুষ্ঠানটিও। তো তাতে প্রত্যেক বছর মহারাজ বা মাতাজি কিছু প্রশ্ন রেখে দেয়, যেটা আমাদের বুদ্ধি বিবেচনায় কি দাঁড়িয়েছে সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো সেই এইবারে কিন্তু বলা হচ্ছে যে আমি কি ভাবছি বা আমার কি ভাবনা সেটা প্রকাশ করতে। তো এইটা একটা এক প্রকারের পরীক্ষা। 1 বছর ধরে আমি গত বছর এই আজকের জন্মাষ্টমীর তিথিতে কোথায় ছিলাম, আর 1 বছর মহারাজের কথা মতন সাধনা প্রক্রিয়া ঠিকঠাক ফলো করে আমার কিছু উন্নতি হয়েছে কিনা সেইটা প্রকাশ করার একটা বোধহয় মাধ্যম। সেটা হয়তো আমরা বুঝবো না, সেটা মহারাজ বুঝতে পারবেন, বা মহারাজ যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কিছুই মনে থাকে, গত বছর কি বলা হয়েছে আর কি বলেছি, আর এই বছর কতটা আমার উন্নতি হয়েছে কি হয়নি সেটা মহারাজ অবশ্যই আমাদের দেখলে বুঝতে পারছেন। তো এই জন্য আমার একটা মনে হয় যে মহারাজের কাছে এই তিথি, মহারাজের এই জন্মতিথি দিনে আসার আগে খুব ভালো করে ভাবা উচিত যে আমি পরীক্ষা দিতে বসছি, মানে পাশ করবো তো। এইটা একটা খুব বড় কথা, যেটা আমার মনে হয় প্রত্যেক বছর এসে এই জিনিসটা আমার কতটা উন্নতি হলো। তো দুটো জিনিস আমার মনে হয়েছে, মাঝে মধ্যে এটা নিয়ে কথা হয়। বেলুড় মঠের এখন যিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন স্বামী সুবিধানন্দজি মহারাজ, তো ওনার সঙ্গে নানা বিষয়ে আমার কথা হয়। তো উনি যখন জয়েন করেন সারগাছি আশ্রমে, তখন ইন্দ্রদয় ভট্টাচার্য মানে স্বামী প্রেমেশানন্দজির কাছে উনি দীর্ঘদিন শ্রী শ্রীমার সঙ্গ করেছেন, নানা গান রচনা করেছেন। উনি বিখ্যাত রামকৃষ্ণ অর্ডারে বিখ্যাত এক সন্ন্যাসী। তো উনি জিজ্ঞেস করেছিলেন তোর উদ্দেশ্য কি, যে স্বামীজি বলেছেন একটা দাগ রেখে যেতে এই পৃথিবীর বুকে, তো সেই জন্য আমার মনে হয়েছে একটা দাগ রেখে যেতে হবে। তোমরা যেটা কি করবি, বলছে সবাই যদি এত দাগ রাখতে শুরু করে পুরো দেয়ালটা তো নোংরা হয়ে যাবে। বলছে ওনারা যে দাগটা ছেড়ে গেছে ওই দাগটার উপর বলা, যাতে তাদের ভাবধারা, তাদের চিন্তা ভাবনা, তাদের কার্যপ্রণালী সেইটা প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ সেটা যেন মেনটেন হয়, সেটা যেন কোনোভাবেই ক্ষয় না হয়। তো মহারাজের এই যে আমাদেরকে এত কিছু শিক্ষা দেন, এত কিছু কথা, আজকে কিন্তু মাতাজি এবং মহারাজের কথাটা চলে আসছে একটা শান্তির একটা জায়গা থেকে, যে আমরা বা আগেও যিনি সাংসদ এসেছিলেন উনিও বলছিলেন একই কথা, যে বিদেশি কালচারের সঙ্গে আমাদের তুলনা করে। এইটা কিন্তু একটা খুব বড় বিষয়। আমার যেটা মনে হয় যে এইটাতে আমরা কিন্তু বেশ লাস্ট কিছু বছর যত টেকনোলজির অ্যাডভান্সমেন্ট ভাবি, তাতে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের মধ্যে বেশ একটা সমস্যার সৃষ্টিই করেছে। আমরা অনেক সময় বলছি যে ছোটরা স্মার্টফোন ছাড়া থাকতে পারছে না। রিসার্চ বলছে 16 বছরের নিচে স্মার্টফোন যেন কোনোভাবেই গার্জেনরা তাদের না দেন, তার কারণ এটা ব্রেন মানে মস্তিষ্ক বিকাশের একটা ভীষণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাহলে আমাদের দিক থেকেও কিন্তু এটা একটা খুব বড় সমস্যার দিক। আমরা নিজেরা বলছি বটে বাচ্চাদের জন্য ক্ষতিকারক, নিজের জন্য এটা একটা ক্ষতিকারক, কারণ আমরা দুটো শব্দের মধ্যে গুলিয়ে ফেলেছি, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে স্বস্তি। শ্রীমার যে কথাটা, যদি শান্তি পেতে চাও, বিভিন্ন মহারাজরা আলোচনা করেন এখনকার দিনের ভাষাতে, মা একটা অদ্ভুত শব্দ ব্যবহার করে গেছেন, যদি, মানে আদৌ আমি কি শান্তিটা চাই? মানে আমরা একটা প্রচন্ড ভালো জিনিস কিনেছি, কিনে বেশ খুশি, বেশ একটা দামি জিনিস কিনেছি, অন্য লোককে দেখাচ্ছি, যেই দেখলাম আরেকজন আমার থেকেও ভালো জিনিস কিনে ফেলেছে বা সেটা আমার চোখে পড়েনি, তখন আমার মনে হলো এ মা, এটা তো আমি মিস করে গেছি। তখন কিন্তু এতক্ষণ আমার যেটা বেশ স্বস্তি বা শান্তি বলেও মনে হচ্ছিল, সেখানে একটা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের জীবনে চলার পথে সাধনার প্রক্রিয়াতেও এটা একটা ভীষণ সমস্যার সৃষ্টি। মঠে যাচ্ছি, আশ্রমে যাচ্ছি, সেখানে গিয়ে অনেকক্ষণ ধ্যান করছি, ধ্যান হয়তো হচ্ছে না, মন চঞ্চল,
কিন্তু ভাবটা করে রেখেছি বা ভান করছি যে আমি ধ্যান করছি, মানে মনটা সেদিকে কিছুতেই আমার ঠিক থাকছে না, জোর করে চোখ টিপে বসে রয়েছি, কিছুক্ষণ বাদে আবার ঢুলে ঢুলে ঘুমিয়েও পড়ছি, কিন্তু কি না আমি ধ্যান করছি। কিন্তু সাধন করতে গেলে এই ঘুমিয়ে পড়াটাও, মহারাজ অনেকবারই আলোচনা হয়েছে এই নিয়ে, যে ঘুমিয়ে পড়াটাও হচ্ছে একটা অন্তরায়। সুতরাং এই অভ্যাসটাও করা উচিত যে সাধন করতে করতে ঘুমিয়ে পড়লাম, সেটার মধ্যে খুব বড় কিছু ক্রেডিট নেই। তাহলে সেটাও একটা প্রক্রিয়া, যেটা প্রত্যেক দিন এই সাধনাটা করতে হবে। যদি সত্যিই বাড়াতে চাই, এটা একটুখানি লুকিয়ে লুকিয়েই করা ভালো, লোক দেখিয়ে সাধনাটা না করলেও চলবে। মানে লোকে জানলো আমি বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা জব করি, আদৌ আমি পুরো 1.5 ঘন্টাটা আমি ভেবেছি আমি অফিসে তাকে কিরকম ভাবে বিপদে ফেলবো, বা বাড়ির কোন লোককে আমি কিভাবে একটু বেশ প্রেশারে রাখতে পারি। সুতরাং আমার কিছুই উন্নতিটা হলো না, পুরোটাই ঠাকুরের ভাষাতে ওই গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তো ভাবলাম অন্য লোককে টের পেলো না, কিন্তু যেখানে টের পাওয়ার ওইখানে হিসেবের কথায় হয়ে গেল আমি 0। তো এই একটা জিনিস যেটা মনে হয়েছে যে মহারাজের কাছে যখন আসি, মহারাজের চরণে যখন চরণ স্পর্শ করি, মহারাজ এইটা আমাকে বুঝতে পারছেন আমি আজকে 0-তে এসে দাঁড়িয়েছি, মানে পরীক্ষাটায় ফেল করলাম কি করলাম না, এটা কিন্তু মহারাজের চরণ স্পর্শ করতেই মহারাজ ঠিক খুব ভালো করেই জানেন। এবং মহারাজ সেই মতন কিন্তু আমাদের উপদেশও দিয়ে যাচ্ছেন। সেইটা আমরা কতটা ধারণা করছি, এইটা আমার একটা খুব বড় জিনিস, যেটা মনে হয় আমাদের শিক্ষার। শেষ একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে একটা বড় সমস্যা যেটা এখন আমরা সারাদিন দেখি এই বিষয়টা নিয়ে, শ্রীমার একটা খুব সুন্দর ব্যাখ্যা তাতে রামকৃষ্ণদেব বলছে সত্য কথাই কলির তপস্যা। এখন সত্য কথাই কলির তপস্যা, স্বামীজি বলছে যে সব কিছুকে ত্যাগ করা যায়, সত্যকে কোনোভাবেই ত্যাগ করা যাবে না। আরেকটুখানি রিফাইনমেন্ট হয়েছে ব্যাখ্যা। তো একজন এরকম হয়েছে অফিসে কাজ করে, সে বলছে মা আমাকে অফিসের কাজ করতে অনেক মিথ্যে কথা বলতে হচ্ছে, শ্রীমাকে চিঠি লিখেছেন। তো তখন মা বলছে বলে দাও যতক্ষণ না একটা অন্য ব্যবস্থা হচ্ছে, মুখ বুঝে যেন চাকরিটা করে। যিনি চিঠি লিখছেন সেই মহারাজ বলছেন মা তাহলে কেউ মিথ্যে কথাই বলবে, তাহলে কি এটা ঠাকুরের ভাবধারার এগেনস্টে গেল না? মা বলছেন আজ যদি ওকে সত্য কথা বলবার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়, কালকে তার ছেলে মেয়ে খেতে পারছে না বলে তখন কিন্তু ডাকাতি করতে বা অন্য লোকের গলায় ছুরি বসাতেও কিছু বা হবে না নিজের সংসারকে বাঁচাতে। সুতরাং এই মুহূর্তে যদি বলা হয় সত্য কথা, ঠিক আছে আমি সত্য কথাই বলবো, তাই জন্য আমি একটা অন্যায় কাজকে মাথায় নিয়ে আমি ছেড়ে দিলাম সত্যকে ধরে থাকতে, সেটাতেও হবে না। বহু সন্ন্যাসীরা এইটাকে অ্যানালিসিস করে বা এখনকার দিনে যে রিসার্চ হয়, সেই রিসার্চে বলছে শ্রীমার এই শিক্ষাটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। যে জিনিসটা ঠাকুর এক কথা প্রকাশ করেছিলেন সত্য কথা কলির তপস্যা, উঠতে বসতে আমরা তো কত মিথ্যে কথা বলছি তার মধ্যে ইয়াত্তা নেই। স্বামী প্রেমানন্দজি একবার খেলার ছলে মিথ্যে কথা বলেছেন, ঠাকুর বলছেন, আমি এই কথাটা আগে একবার বলেছিলাম, এটা আমার ভীষণ মনের কথা, যে তোর মুখটা কিরকম একটু কালচে লাগছে। বলছে কেন? বলছে ভেবে রাখতো তুই সারাদিনে কোনো মিথ্যে কথা বলেছিস কিনা। বলছে ও হ্যাঁ খেলার ছলে আজকে মানে খেলছিলাম, খেলার মধ্যে দিয়ে আমি একটা মিথ্যে কথা বলেছি। তো সেইটার জন্য ঠাকুর কিন্তু সেই ইমপ্রেশনটা মুখের ওপর দেখছেন। আজকে বহুজন যারা আগেও বলেছেন মহারাজকে ব্রহ্মজ্ঞ পুরুষ বলে যখন বলছেন, তখন কিন্তু জানবেন আমাদের মোটামুটি সবাই যে বর্ণেরই হই না কেন, যতই ফর্সা হই আর যতই সুন্দর ক্রিম টিম মেখে সুন্দর দেখাই না কেন, মহারাজের কাছে পুরো আলকাতরা হয়েই দাঁড়িয়ে আছে। তো সুতরাং ওই পরিষ্কার হওয়াটা ভীষণভাবে জরুরি, এবং সেই অভ্যাস করাটা প্রত্যেক বছর প্রত্যেক দিন মানে প্রত্যেক ঘন্টা প্রত্যেক সেকেন্ডে দরকার। ইউনিভার্সিটিতে পড়াই বা বাড়িতেও পড়াই যাদের, চেষ্টা করি, আমি দেখছি এখন ইদানিং এটা হয়তো আমার নিজেরও ভালো লাগে যে পড়াচ্ছি ফিজিক্স, আজকে আস্তে আস্তে আমি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করছিলাম, কিছু ফিজিক্সের খুব গুঁড়ো তত্ত্ব বোঝাতে গিয়ে অদ্ভুতভাবে দেখলাম যে ঠাকুরের কথা মহারাজের কথা নানাভাবে কথামৃত আমি চলে এসেছে ফিজিক্সের মধ্যে। একটা ছোট্ট কথা বলেই শেষ। কি কথা? অনেকেই প্রত্যেকেই যারা ফিজিক্স পড়েছে 9, 10 বা 11, 12-এও আমরা দুটো জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে সূর্যের রশ্মিকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে একটা ইলেকট্রিক কম্পোনেন্ট আছে একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট আছে, তো দুটো কম্পোনেন্টের মিলিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমি ছাত্রদের বোঝাতে যাচ্ছি যে দেখো ভাই এই একটা প্লেন, একটা সমান প্লেন, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে একটা প্লেন দাঁড়িয়ে আছে, দুটোতেই একটা এরকম ভাবে ঢেউ ঠেলে যাচ্ছে, একটা ইলেকট্রিক একটা ম্যাগনেটিক। ছাত্ররা অনেকেই খুব অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে যে এটাকে ধারণা করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃত একটা জায়গায় বলছে
সাপ ভাবলে সাপের তীর্যক গতি ভাবতে হয়। তো এই ব্যাখ্যাটায় আমি যেটা দেখলাম, মানুষ যখন সাঁতার কাটে, মানুষ সাঁতার কাটে এরকম, সাপ যখন সাঁতার কেটে যায় সাপ কিন্তু কাটে এরকম। তার মানে একই পয়েন্টে মানুষ আর সাপকে যদি মিলিয়ে দেওয়া হয়, দুজনেই সাঁতার কাটো, হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমি সারাদিনে কথামৃত চর্চাও করছি, আমার পড়ার সঙ্গে ছাত্ররাও বুঝে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা নিজেদের কাজে প্রত্যেক দিনের চর্চায় রাখি, তাহলে আলাদা করে আজ আমার সাধনা হলো না মহারাজ, আজকে বড্ড ব্যস্ত ছিলাম অফিসের কাজে, কিছুই জবটা হলো না, এইটার থেকে মনে হয় কিছুটা হলেও নিস্তার পাওয়ার জায়গা আছে, যে সারাদিনই আমি জব ধ্যান বা সাধনার মধ্যে বা মহারাজকে স্মরণ মনন করার মধ্যে দিয়েই রয়েছি। এইটাই আমার মনে হয় যে এটা আমাদের ভীষণভাবে উচিত। আমার বক্তব্য এখানেই শেষ করছি। প্রণাম সবাইকে। তাপস মিত্র এবং কস্তুরিকা মিত্র। তাপসদা এসো। মহারাজের পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার সঙ্গীত পরিবেশন করছি। তোমায় আমায় মিলন হবে বলে, আলোয় আকাশ ভরা, তোমায় আমায় মিলন হবে বলে, ফুল শ্যামল ধরা, তোমায় আমায় মিলন হবে বলে, তোমায় আমায় মিলন হবে বলে, রাত্রি জাগে জগৎ লয়ে কোলে, উষা এসে পূর্ব দুয়ার খোলে, উষা এসে পূর্ব দুয়ার খোলে, কল কণ্ঠ স্বরা, তোমায় আমায় মিলন হবে বলে। চলছে ভেসে মিলন আশা তোরি, অনাদি স্রোত বেয়ে কত কালে কুসুম উঠে ভরি, বরুণ ডালিছে, তোমায় আমায় মিলন হবে বলে, যুগে যুগে বিশ্বভুবন তলে, পরাণ আমার বধূর বেশে চলে, পরাণ আমার বধূর বেশে চলে, চির স্বয়ম্বরা, তোমায় আমায় মিলন হবে বলে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা এবং প্রণাম জানিয়ে এবং মাতাজি গুরুজিকে প্রণাম জানিয়ে আমার একটি নিবেদন। লাবণ্যে পূর্ণ প্রাণে প্রাণে সহি আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণে প্রাণে সহি
বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কিলা মনে পূর্ণ প্রাণ প্রাণে সহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে কিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। নমস্কার। ডক্টর শৈবাল গতকালের একটা ঘটনা বর্ণনা করি। আমি তখন আউটডোরে, তো একজন পেশেন্ট আমাকে দেখাতে এসেছে। তো ভদ্রলোক একজন স্বামীজি, গুরুদেব, তিনিও গেরুয়া বসন পরা, এবং তার অনেক ভক্ত শিষ্য, এবং আমি তার নাম অবশ্যই নেব না এখানে। তো তার একজন ভক্ত আমাকে বললেন যে আমার মহারাজ যাবেন, উনি অসুস্থ, আপনি একটু দেখে দেবেন। আমরা অবশ্যই দেখে দেব। তো আমি যখন গেছি, যখন আউটডোরে, তখন দেখি প্রচুর ফোন আসছে আমার কাছে। অনেকেই বলছেন যে তার মহারাজ এসছেন তো দেখার জন্যে। তো যাই হোক, তো আমি যখন ঢুকলাম তখন দেখি রুমের মধ্যে, আমার আগেই উনি রুমে ছিলেন, একজন গেরুয়া বসন পরা একজন মহারাজ, উনি একজন হুইল চেয়ারে বসে আছেন। তো আমি গিয়ে তাকে জোরহাত করে নমস্কার করি, এবং তারপরে তার বিভিন্ন হিস্ট্রিটা নিতে শুরু করি। তো আমি ওনার চোখের দিকে যখন তাকাই, তখন আমি দেখি চোখের মধ্যে শারীরিক যন্ত্রণার জন্য যে কষ্ট, সেটা তো আছেই, তাছাড়া আছে একটা অদ্ভুত একটা কঠোর ভাব, এবং সেই ভাবটা এত তীব্র যে আমার যেন মনে হলো যেমন খুব অস্বস্তি লাগতে শুরু হলো। এবং যত ক্রমশ আমি হিস্ট্রি নিচ্ছি, আমার মনটা ঠিক কনসেন্ট্রেটেড হচ্ছে না। মানে ওনার চাউনিটা এতটাই তীব্র এবং এত কঠোর যে আমার মনে হচ্ছিল যেন আমার কেমন একটা অস্বস্তি লাগছে। তো সেই রকম পরিস্থিতিতে আমি আমার গুরুদেবকে স্মরণ করি, এবং গুরুজির আমি সাধন করতে শুরু করি। অবশ্যই তখন হিস্ট্রিটা নেওয়াও হচ্ছিল না, তবে সাধনটা হচ্ছিল। এবং অনেক ওনার ভক্ত শিষ্য রুমের মধ্যে এসে গেছে। তো সেই পরিস্থিতি আমি কি করবো, আমি আগে কিভাবে এগোবো, আমি তখন বুঝতে পারছিলাম না।
আর হচ্ছে তখন আমি বারবার গুরুজিকে মনে ডাকছিলাম যে গুরুজি আপনি আমাকে একটু সহায়তা করুন, কারণ পরিস্থিতিটা অদ্ভুত রকমের, এরকম পরিস্থিতি আমি আগে কোনোদিনও পড়িনি আমি। এবং সেই গুরুজিকে মনে ডাকার সঙ্গে সঙ্গেই আমার হচ্ছে ফোনটা বেজে উঠলো। দেখি গুরুজির ফোন, গুরুজি আমাকে ফোন করেছেন ওই সময় কোনোদিনও গুরুজি ফোন করেন না। গতকাল 12:30টার সময় দুপুরবেলা গুরুজি বললেন রাজু তুমি কোথায় আছো? আমি গুরুজিকে বললাম গুরুজি আমি অ্যাপোলোতে আছি। তো গুরুজি বললেন যে কজন পেশেন্ট দেখছো, গুরুজি কিছু সমস্যা বললেন, সেগুলো আমি কথা বলতে থাকলাম। এবং আমি দেখলাম যে গুরুজি অনেক কথা বলছেন আমাকে, যেই কথাগুলো আমিও উত্তর দিচ্ছি, শুনছি, জেনারেল নর্মাল হচ্ছে কথাবার্তা। কিন্তু সেইটার সঙ্গে সঙ্গে গুরুজি আমাকে বলছেন, সেইটার ওই ভদ্রলোক, ওই হচ্ছে গেরুয়া বসন পরা যিনি, উনি নাকি অনেক তন্ত্র সাধনাও করেন, সেটা ওনারা সবাই বলছিলেন। ওনার কিন্তু হচ্ছে চাউনিটা আস্তে 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 হচ্ছে সফট হয়ে গেল। এবং তারপরে গুরুজি কথা যখন শেষ হলো, আমি যখন ফোনটা রাখলাম, গুরুজি আমাকে জিজ্ঞেস করলেন কত পেশেন্ট আছে, কি আছে। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার গুরুদেবকে। আমি বললাম আমাদের আশ্রম কোথায়, সবই বললাম। এবং তারপরে দেখলাম ওনার সেই চাউনি, সে আগের চাউনি আর নেই, তখন চাউনি অনেক নম্র, অনেক হচ্ছে মিষ্টতা সেই চাউনির মধ্যে। তো আমি এটা কেন বললাম, এটা আরেকটা উপলব্ধি, এটা আপনার সবার হয়, সেটা এইটাই উপলব্ধি যে সে কিন্তু আমাদের অন্তরেই এই কনসিয়াস লেভেল যেটা আমরা হচ্ছে আপনার সবাইকে দেখছি, শুনছি, কথাবার্তা বলছি, চলছি, ফিরছি, যাই করছি না কেন, জাস্ট তার নিচেই কিন্তু সেই মহাসমুদ্র, যেখানে শুধু গুরু আর গুরু, সেই হচ্ছে তত্ত্ব, সেই সত্য, সেই ওম, যে অন্তরেই আছে, একদম কাছে, খুবই কাছে, সবার মধ্যে। শুধু একবার তাকে শুধু ছুতে হবে, তাকে শুধু ডাকতে হবে, তার কাছে একটু হাত বাড়াতে হবে, তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। যেটা কিন্তু আমাদের গুরুদেব প্রতিনিয়ত বারবার সাধনের মধ্যে দিয়ে, সৎসঙ্গে অসংখ্যবার আমাদের বলে এসছেন। আমরা সবাই সেটা করিও, কিন্তু আমরা ভেসে যাই আমাদের এই হচ্ছে সাংসারিক সমস্ত জটিলতার মধ্যে। কিন্তু যখন সেইটা পেরিয়ে একটু যখন ভেতরে হচ্ছে, যখন নিজের মধ্যে ঢুকি, আমরা তাকেই পাই। এবং সে সর্বদা, প্রতি মুহূর্তে, প্রতিনিহত, প্রতি সময়, প্রতি ক্ষণে সে কিন্তু আমাদের অন্তরে, আমাদের মধ্যে আছেন। তো এই চেতনা কিন্তু আমরা সবার মধ্যেই তো আছে। তো তাকে শুধু ধরেই থাকি না কেন? তাকে ধরে যখন থাকি তখন দেখি বাকি আশেপাশে যা হচ্ছে সিনেমার পর্দার মতন সেগুলো হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তার হচ্ছে প্রতিফলন যেভাবে সিনেমায় হয় সেভাবেই হচ্ছে। তো ভেতরে ঠিক তাকে ধরেই নিয়েই হচ্ছে চলছি। যখনই আমরা সেটা ভুলে যাই, যখনই আমরা হচ্ছে সংসারের মধ্যে বেশি ঢুকে যাই, আমিত্বটাকে বেশি নিয়ে আসি, তখনই কিন্তু হচ্ছে হয় জটিলতা, হয় হচ্ছে সমস্যা, চিন্তা, ভাবনা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সব। কিন্তু সেইগুলো কিন্তু একটা জলছবির মতন, আসল হচ্ছে মূর্তি কিন্তু ভেতরেই। এবং তাকেই আমরা ধরি, তাকেই ধরে চলি, যা কাজ হচ্ছে সেগুলো করি, যেটা আসছে সেটা সেইভাবে তাকে ধরেই হচ্ছে সেই সমস্যার সমাধান খুঁজি এবং তারই মধ্যে নিজেকে সমর্পণ করে রাখি। এইটাই হচ্ছে আমি প্রতি সময় এটাকে হচ্ছে ভাবি, এই ভাবনাটাকে নিয়ে চলতে চাই। অবশ্য মাঝে মাঝে সেটাকে ভুলে যাই, আমি সেটা নিশ্চয়ই আমি হচ্ছে মিথ্যে বলবো না, আমি হচ্ছে সাধারণ একটি মানুষ। তবে এইটুকু আমি বলতে পারি যে গুরুকে ধরেই আমার চলা, গুরুকে ধরেই আমার হচ্ছে এই জীবনে হচ্ছে এগিয়ে যাওয়া। সে ছাড়া কিন্তু আমার জীবনে আর কেউ নেই, যেমন আপনাদের জীবনেও সে ছাড়া আর কেউ নেই, সেটা আমিও জানি। তো হে প্রভু, তুমি আমাদের সেই চেতনাটাই সবার মধ্যে জাগাও, যাতে হচ্ছে তোমাকে ধরে আমরা সর্বদা এই হচ্ছে সংসারে চলে যেতে পারি এবং তোমার মধ্যেই মিলীন হয়ে যেতে পারি, এবং বিলীন হয়ে যেতে পারি সেই ক্ষণে যার থেকে জন্মমৃত্যুর এই হচ্ছে চক্রের থেকে আমরা মুক্তি পাই। সেটা বলেই আমি শেষ করব। নমস্কার। গেছিলাম দেখাতে, তো যখন নামছি তখন ওখানে যে সুপারিনটেন্ডেন্ট বললে যে উনি তো ডাক্তার হলেও সন্ন্যাসী। ওখানকার যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি বললেন, বলে উনি তো
রুগী হাত দিলেই ভালো হয়ে যাবে। ওনার ভিতরে যে ভাব ভক্তি, যেটা আমরা বাস্তব জগতে মানুষকে সুস্থ করে দিলে, সুস্থ করে তুলতে গেলে চাই আমাদের তার সঙ্গে সহযোগিতা করা, তাকে ভালোবাসা, তার মনের শক্তিকে বাড়িয়ে দেওয়া। তো সেইটা আমাদের আধ্যাত্মিক শক্তি থেকেই এটা আসে। তো সুপারিনটেন্ডেন্ট উনি এই কথাই বললেন, উনি অনেক এগিয়ে যাবে। তো এই কথা শুনে আমি খুব আনন্দ হলো যে এরকম আমাদের ভক্তদের মধ্যে একজন ডাক্তার আছে যে সবারই দুঃখ কষ্ট বুঝে তাকে সহযোগিতা বা তাকে ঠিক করার প্রাণপণ চেষ্টা করছে। আমাদের জন্ম মৃত্যু তো ঈশ্বরের হাতে, কিন্তু সুস্থতা করে তোলা আমাদের চেষ্টার দ্বারাই সম্ভব। তো যাক, আর আমরা চাই যে ডাক্তারবাবুকে আরও আশীর্বাদ দিই, যাতে আরও ভালো চিকিৎসা করে লোকে আরও সুস্থ করে উঠুক, এই আশীর্বাদ করি। জয় শ্রী। गुरुजी को प्रणाम करके मैं आज आप लोगों के सामने कुछ बोलना चाहूँगी। The first thing which came in my mind is from what Guruji said in today's satsang in morning, that faith. It sounds very little, just a 3-letter, just a 5-letter word. But this has got so much of weightage that our entire life, our entire thought process revolves around it. We feel from, after coming to Guruji, regularly उनके पास जब हम जाते हैं तो हमें लगता है कि जैसे हम बहुत विश्वास आ गया है हमें गुरुजी पे, सब कुछ हम उनकी बात मान पे चल रहे हैं, things like that. But the thing is, when a true situation comes, and a serious situation, of course, a problem when arises, then is the test ki whether we have the real faith or the one which we were thinking कि हमें बहुत ज़्यादा विश्वास है नहीं है, वो तब क्लियर हो जाता है। तो वो कहते हैं दूध का दूध पानी का पानी हो जाता है। हम और ये इट्स अ काइंड ऑफ एन टेस्ट ऑन एन एग्जामिनेशन विच गुरुजी टेक्स, ही टेक्स in the form of some of our close ones, हमारे जो बहुत करीब के हैं, close, near and dear one, वो उनको किसी तरह से प्रभावित करते हैं या उनको किसी मुसीबत में डालते हैं और फिर देखते हैं कि हमारा ये विश्वास कहाँ पे जाता है। तो वो जो एक उस वक्त विश्वास रख के, उस वक्त विश्वास करके कि जो गुरुजी कहते हैं कि समर्पण करके छोड़ दो, क्योंकि ये सब तो वही खेल वो कर रहे हैं हम लोगों को चेक करने के लिए, just to test us whether we have complete faith and surrender on him or not. And this is the real time. और यहाँ पे वो एक अजीब सा वो कहते हैं कि क्रिएट करते हैं एनवायरनमेंट जहाँ पे हमारे जो क्लोज वंस होते हैं वो हमें दूसरी तरफ ले जाने की कोशिश करते हैं, हमारे मन को, जो गुरुजी का ही कहते हैं कि मन जीता तो जगत जीता। तो वही बातें वो हमें बार बार बताते रहते हैं। फॉर दैट रीज़न वी फील वीक, बिकॉज हम सब वीक हैं। वी आर ऑल अ वेरी वीक हार्टेड पर्सन, अ वीक माइंडेड पर्सन। हम यही सोचते रहते हैं कि पता नहीं क्या हो जाएगा, ये नहीं करेंगे तो क्या होगा, क्या होगा, क्या होगा। हमेशा इसी के पीछे रह जाएंगे कि नौकरी चली जाएगी या बच्चा फेल हो जाएगा या बीमार हो जाएंगे या मर जाएंगे या एनीथिंग लाइक दैट, है ना, ऑल नेगेटिव थिंग्स। एंड दीज आर द थिंग्स विच क्रिएट सो मच ऑफ फियर साइकोसिस, यू कैन से। मतलब हमारे अंदर इतना बड़ा डर वो क्रिएट कर देते हैं कि हमारा विश्वास वहाँ पे बिल्कुल ख़त्म हो जाता है। तो वही बात है कि वही हमारी परीक्षा है कि हम उस वक्त उन सिचुएशंस को किस तरह से हम अपने मन की बात नहीं सुनना, क्योंकि मन का तो कोई कंट्रोल ही नहीं है। तो हमें उस वक्त मन को कंट्रोल करना है। मन को कंट्रोल करके ही गुरु जी ने जो बताया है, जो व्हाट ही हैज सेड,
what he has asked to follow, हमें बस आँख बंद करके उसको follow करना है. Situations आएंगी वो आपको weak करेंगी. So this is our journey, our path of examination. यही हमारा असली परीक्षा है, जिस पे अगर हम जा पाते हैं, जिसको अगर हम पार कर पाते हैं, तब तो बात का बात, वो तो गुरुजी जानते हैं वो क्या करेंगे. लेकिन दिस इज़ द मोस्ट डिफ़िकल्ट टाइम. आई वुड से कि मैंने नहीं, मेरे ख्याल से हम सब ने ये फील किया है कि ये सिचुएशन पार करना, जहाँ कि हर वक्त हमारा फेथ बिल्कुल उनसे चला जाता है. लगता है कि नहीं, संसार में सभी तो अच्छे हैं या वो हैं, हमारे साथ ही क्यों ये प्रॉब्लम्स हो रहा है. वाई वी आर हैविंग दिस काइंड्स ऑफ प्रॉब्लम्स एवरी टाइम. बट द थिंग इज, इट इज़ अ टेस्ट वेदर वी बिलीव इट फ्रॉम आउटवर्डली और इनवर्डली. यही हमारे अंतरात्मा की बात है, और इसी को समझ के जब हम आगे उन पर समर्पण करेंगे तब हमारे आगे का रास्ता भी खुलता रहेगा. सो यही प्रार्थना रहेगी आज के दिन गुरुजी के चरणों में कि वो विश्वास कर पाएँ, आप पे पूरा समर्पण कर पाएँ, करके आगे चल पाएँ. जय श्री